দেখো, আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ দেখেছিলাম, ঠিক? এখন আমরা কি দেখবো, বায়োস্ফিয়ার রিজার্ভের কিছু কিছু অঞ্চল আলোচনা করবো। তাহলে তিনটা অঞ্চল ছিল, কি কি? একটা হলো কোর অঞ্চল, এটা হলো ট্রানজিশন অঞ্চল, আর একটা কি অঞ্চল? বাফার অঞ্চল। তাহলে কোর অঞ্চল কি? কোর অঞ্চল হলো আইনতভাবে প্রসিদ্ধ, যেখানে কি কেন্দ্রীয় অঞ্চল, যেটা কি হচ্ছে, যেখানে কি প্রবেশ নিষিদ্ধ, সেটা কি হচ্ছে কোর অঞ্চল। তাহলে একটা কি কোর অঞ্চল, আর 2 নম্বর কি বাফার, বাফার। 3 নম্বর কি ট্রানজিশন, ট্রানজিশন। তাহলে কোর অঞ্চল, বাফার অঞ্চল আর ট্রানজিশন অঞ্চল কি কি? কোর অঞ্চল, দেখো এটা হলো কোর অঞ্চল, যেখানে এটা কেন্দ্রীয় অঞ্চল, যেখানে আইনতভাবে প্রসিদ্ধ, আইনতভাবে কি প্রবেশ নিষেধ, সেটা কি কোর অঞ্চল। এর বাইরে কি বাফার অঞ্চল, তারপর তারপর বাইরে কি ট্রানজিশন অঞ্চল, ঠিক? তাহলে কি হলো কোর অঞ্চল, বাফার অঞ্চল আর ট্রানজিশন অঞ্চল। হ্যাঁ, তাহলে কোর ট্রানজিশন অঞ্চল আর কোর অঞ্চলের মিডিল কি বাফার অঞ্চল, মনে রাখো, ঠিক? তাহলে চলে গেল ট্রানজিশন অঞ্চল কি কি ট্রানজিশন অঞ্চল, যেখানে মানুষ বসবাস করে। আর ট্রানজিশন অঞ্চল আর কোর অঞ্চলের মিডল হচ্ছে বাফার অঞ্চল। কোর অঞ্চল কি? কোর অঞ্চল হলো কি কি বলো, আমরা তো বললাম কোর অঞ্চল হলো যেখানে কেন্দ্রীয় অঞ্চল, যেখানে আইনতভাবে প্রবেশ নিষেধ। তাহলে চলে গেল, আমরা ইনসিটু সংরক্ষণ ভালো করে পড়েছিলাম। এবার চলে আসি আমরা কি এক্স সিটু কনজারভেশন, এক্স সিটু কনজারভেশন। তাহলে এক্স সিটু কনজারভেশন মানে কি স্যার? এক্স মানে তো ওই এক্সের কথা মনে পড়লে তো তার কথা মনে চলে আসে না? এক্স বললেই তার কথা মনে চলে আসে, যে ছেড়ে চলে গেছে তাকে তো এক্স বুঝি না, সে অর্থে এখানে এক্স বোঝানো আছে। এক্স কনজারভেশন, এক্স সিটু কনজারভেশন মানে বাইরে, হ্যাঁ, কোনো পরিবেশে যদি কী থাকে, সেই জীব বা প্রাণী বা উদ্ভিদটা থাকে, যেখানে সে জন্মস্থান, সেই স্থান থেকে বিচ্যুতি করে অন্য স্থানে সংরক্ষণ করা হচ্ছে, এটা কি এক্সিডি সংরক্ষণ। মানে কি প্রাণী, উদ্ভিদ ও প্রাণীর নিজস্ব প্রাকৃতিক বাসস্থান, বাসস্থানে না, অন্যত্রে, বাসস্থান থেকে অন্যত্রে নিয়ে গিয়ে কী হচ্ছে সংরক্ষিত করা হচ্ছে, এটা হচ্ছে এক্সিডি সংরক্ষণ। এক্সিডি সংরক্ষণের প্রথম যেটা আমরা পড়বো সেটা কি চিড়িয়াখানা। প্রথমে কি পড়বো? চিড়িয়াখানা। চিড়িয়াখানা সবাই গেছো, চিড়িয়াখানাতে সবাই ঘুরে আসছো হেভি করে, ঠিক? তো কোথায় আছে চিড়িয়াখানা? আলিপুরদুয়ারে আছে তো। তাহলে চিড়িয়াখানা কোথায় কোথায় আছে? কোথায় আছে? আলিপুরদুয়ারে আছে, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু, দার্জিলিং কি পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানা, দিল্লিতে আছে। আর পশ্চিমবঙ্গ কোথায় আছে? আলিপুরদুয়ারে। অনেকে গেছো, ঘুরে এসো হয়তো। এবার চিড়িয়াখানা কি দেশ বিদেশের প্রাণী প্রজাতি সংরক্ষিত থাকা হয়। এখানে কি তারা স্বাধীনভাবে থাকতে পারবে না? কীভাবে থাকতে পারবে না? চিড়িয়াখানাতে কী হবে? স্বাধীনভাবে থাকতে পারবে না। দেখো, তুমি বাড়িতে স্বাধীনভাবে আছো, ভাই বোন কেউ নাই, ইন্দাস বলার কেউ নাই, মা বাবা একটু বলে শুনি না কথা। এবার তোমাকে যখন হোস্টেলে দেওয়া হবে, সেখানে কি একটা খাঁচার মধ্যে বন্দি পড়ে গেছো তুমি, তোমার মন পছন্দ মতো কোনো কাজ করতে পারবে না, একটা বাধার মধ্যে থাকতে হবে, নিয়মের মধ্যে থাকতে হবে। সেরকমই যেমন চিড়িয়াখানায় যারা থাকবে, যেসব প্রাণীগুলো, উদ্ভিদগুলো নিজের স্বাধীনভাবে থাকতে পারবে না তারা, কিন্তু, ঠিক? গেল। স্বল্প কিছু প্রাণী প্রজননের ব্যবস্থা আছে এখানে, সামান্য কিছু প্রাণীর প্রজননের ব্যবস্থা আছে, কিন্তু সবার ক্ষেত্রে নাই। তাহলে চিড়িয়াখানায় প্রাণীগুলো কি বাঘ, ভাল্লুক, জিরাফ, গন্ডার, এগুলো দেখেছো তোমরা, যেগুলো চিড়িয়াখানাতে যারা গেছো দেখেছো। এটা গেলো চিড়িয়াখানা। দ্বিতীয়ত আমরা কি দেখবো? দ্বিতীয়ত আমরা কি দেখবো বলো? চিড়িয়াখানার পর আমরা দেখবো বটানিক্যাল গার্ডেন। 2 নম্বর হলো বটানিক্যাল গার্ডেন, বটানিক্যাল গার্ডেন, ঠিক? বটানিক্যাল গার্ডেন 2 নম্বর দেখবো। বটানিক্যাল গার্ডেনে কি, বটানিক্যাল মানে কি উদ্ভিদের সম্বন্ধে, উদ্ভিদের গাছ সংরক্ষণ করা হবে, উদ্ভিদ সংরক্ষণ করা হবে, সেটাই বটানিক্যাল গার্ডেন। তাহলে বটানিক্যাল গার্ডেন কি দেশ ও বিদেশের বিভিন্ন উদ্ভিদ প্রজাতি সংরক্ষিত করা হবে, উদ্ভিদগুলো সাধারণভাবে বেড়ে উঠবে এবং এদের কী হবে পরিচর্যা করা হবে, উদ্ভিদের কী হবে সাধারণভাবে বেড়ে উঠবে, এদের পরিচর্যা করা হবে, সেটাই হচ্ছে কি বটানিক্যাল গার্ডেন, ঠিক? তাহলে বটানিক্যাল গার্ডেন কোথায় আছে? শিবপুরে আছে। শিবপুরে বটানিক্যাল গার্ডেন আছে, যেখানে কি বট গাছ সবথেকে দর্শনীয়, অনেকে দেখতে যায় শিবপুর বটানিক্যাল গার্ডেনে বট গাছ ওখানকার। তারপর কী আছে? বাঁশ গাছ, অর্জুন গাছ, বিভিন্ন ধরনের আরও গাছ আছে, ঠিক? তারপর এক ধরনের জলজ উদ্ভিদ পাওয়া যায়, সেটা হচ্ছে কি ভিক্টোরিয়া অ্যামাজনিয়া। সেটার নাম কি বটানিক্যাল গার্ডেনে? ভিক্টোরিয়া
অ্যামাজনিয়া কি ভিক্টোরিয়া অ্যামাজনিয়া উদ্ভিদটি সেখানে দেখতে পাওয়া যায়। এছাড়াও লেবুর গাছ, জবা গাছ ওখানে থাকে, ঠিক। এটা হলো কি বোটানিক্যাল গার্ডেন। তারপর কি ক্রায়ো সংরক্ষণ, 3 নম্বর কি ক্রায়ো সংরক্ষণ, ঠিক। ক্রায়ো সংরক্ষণ, তাহলে ক্রায়ো সংরক্ষণ কীভাবে করা হয়? ক্রায়ো সংরক্ষণ কি? ক্রায়ো সংরক্ষণ অনেক সময় পড়ে যেত -196 ডিগ্রি সেলসিয়াসে তরল নাইট্রোজেনকে ক্রায়ো সংরক্ষণ করা হয়, ঠিক। তাহলে ক্রায়ো সংরক্ষণ জিনিসটা কি? যে পদ্ধতিতে সমগ্র কোষ অথবা কলাকে রাসায়নিক কোনো ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচানোর জন্য 0 ডিগ্রি উষ্ণতার নিচে সংরক্ষণ করা হয়, সেটা হলো ক্রায়ো সংরক্ষণ। তাহলে ক্রায়ো সংরক্ষণ জিনিসটাকে আবার বলি, যে সংরক্ষণে কী করা হচ্ছে, যে পদ্ধতিতে সমগ্র কোষ অথবা কলাকে রাসায়নিক বিক্রিয়ার ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করার জন্য, রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন হচ্ছে, এর ফলে ক্ষতি হচ্ছে, এই ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করার জন্য কী হচ্ছে, এটাকে কী করা হচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস এর নিচে সংরক্ষণ করা হচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করা হচ্ছে। তাহলে এর বৈশিষ্ট্য আমরা কি দেখব? প্রথম যেটা বৈশিষ্ট্য দেখবো সেটা কি, তরল নাইট্রোজেনকে কততে রাখা হচ্ছে, -196 ডিগ্রি সেলসিয়াসকে তরল নাইট্রোজেন হচ্ছে। হ্যাঁ, পুরো যে সংগ্রহশালাটা যেখানে সংগ্রহ করে রাখা আছে, পুরো সংগ্রহশালাটা কততে রাখা হচ্ছে, 136 ডিগ্রি সেলসিয়াসে রাখা হচ্ছে, ঠিক গেল। এখন আর কি হচ্ছে এখানে, জার্মপ্লাজম বহুদিন ধরে সংরক্ষণ করা হয়, জার্মপ্লাজমগুলো যে আছে ওগুলোকে বহুদিন ধরে কী হচ্ছে, সংরক্ষণ করে রাখা হচ্ছে। এটা চলে গেল ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণে কী কী সংরক্ষণ করে রাখা হয়? ক্রায়ো সংরক্ষণ রাখা হয়, হ্যাঁ, উদ্ভিদের মুকুল, ভ্রূণ, তারপর প্রাণীর কি সিমেন, উসাইট, এগুলোকে, এছাড়াও ছত্রাক, বিভিন্ন ধরনের মস, এইসব জিনিসকে কী হয়, সংরক্ষণ করা রাখা হয়। তাহলে আমাদের কী গেল, এক্স2 সংরক্ষণ চলে গেল। এক্স2 সংরক্ষণ আমরা কি দেখলাম, চিড়িয়াখানা দেখলাম, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ দেখলাম, আলোচনা করলাম, ঠিক বোঝা গেল। এরপর আমরা কি দেখব, এরপর আমরা দেখব দুটো প্রকল্প আছে, দেখব তোমাদের বইয়ে লেখা আছে দুটো প্রকল্প, কি 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 বলো। একটা হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, একটা হলো পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। একটা কি JFM, 2 নম্বর কি পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, JFM। ফুল ফর্মগুলো মনে রাখবো, আসতে পারে। JFM প্রকল্পটা কি, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এই যে বন্যপ্রাণী কী হচ্ছে, বিভিন্ন কী হচ্ছে, গাছপালাগুলো কী হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, গাছ কেটে নিচ্ছে, এর ফলে কী হচ্ছে, বনটা ধ্বংস হয়ে যাচ্ছে। এবার সেই বনকে রক্ষা করার জন্য কী করা হচ্ছে, একটা প্রকল্প করা হয়েছিল, সেটা হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। 1971 কত করা ছিল, 1971 মনে রাখবা, সেটা হলো কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। আর পিপলস কি বায়োডাইভার্সিটি রেজিস্টার মানে কি, বায়োডাইভার্সিটি মানে কি, কোনো একটা অঞ্চল, অঞ্চলকে কী করে, অঞ্চলে কী করা হচ্ছে, অঞ্চলে সেখানে মানুষেরা কি জীবন সম্পদ সম্বন্ধে জ্ঞান, তাদের কী হচ্ছে, ব্যবহার ও জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করা হয়, সেটা হলো PBR। জীবনযাত্রা ব্যবহার সম্পর্কে যে জ্ঞান আলোচনা করবো, সেটা কি পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। এই লিপিবদ্ধগুলি নথি করে কী হয়, নির্দিষ্ট দপ্তর পাঠানো হয়, সেখানে জীববৈচিত্র্য সম্পর্কে আরও ভালো তথ্য নির্ভর প্রকাশ করা হয় এর দ্বারাই। এর ফলে কী হচ্ছে, স্কুল ও কলেজ ছাত্রছাত্রীদের কাছে এই আলোচনাগুলোকে তুলে ধরা হয় PBR এর মাধ্যমে, ঠিক। তাহলে গেল দুটো প্রকল্প সংরক্ষণের, জীববৈচিত্র্য সংরক্ষণে JMF আর PBR এর ভূমিকা। ভালো করে ডিটেলসে বই থেকে পড়ে নিবা, বই লেখা আছে। এরপর দেখবা বিভিন্ন প্রাণী লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তাহলে সেই প্রাণীগুলো কি লুপ্তপ্রায় বা বিপন্ন প্রজাতি কাকে বলে, যেসব প্রজাতি কী হচ্ছে, বিলুপ্তির পথে, মানে হারিয়ে যাওয়ার পথে। দেখো আমাদের পরিবেশ থেকে অনেক প্রাণী উদ্ভিদ কী হচ্ছে, হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাওয়ার পথে, এগুলোকে কী বলে, বিপন্ন প্রজাতি। তাহলে বিপন্ন প্রজাতি কী কী হতে পারে, কয়েকটি উদ্ভিদ হচ্ছে সর্পগন্ধা, ঘৃতকুমারী, বিপন্ন প্রজাতি। আর আমি লিখে দিচ্ছি ভালো করে, বিপন্ন প্রজাতি, ঠিক। তাহলে উদ্ভিদগুলো কি কি, উদ্ভিদ কি কি, ঘৃতকুমারী সর্পগন্ধা, ঘৃতকুমারী সর্পগন্ধা, এসব উদ্ভিদগুলো কি হচ্ছে,
হারিয়ে যাচ্ছে, ঠিক। তারপর কলসপত্রী দেখবা, কলসপত্রীও কিন্তু হারিয়ে যাচ্ছে। তারপর স্তন্যপায়ীদের মধ্যে, প্রাণীদের মধ্যে কি স্তন্যপায়ীদের মধ্যে কী কী হারিয়ে যাচ্ছে বলো? স্তন্যপায়ীদের মধ্যে একশৃঙ্গ গন্ডার, চিতা, বাঘ, রেড পান্ডা, হনুমান, এগুলো হারিয়ে যাচ্ছে। পাখিদের মধ্যে কি ময়ূর হারিয়ে যাচ্ছে, ময়ূরকে দেখা যাচ্ছে, সারসকে দেখা যাচ্ছে, বক সেরকম দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে পাখিদের মধ্যে। আর কি সরীসৃপদের মধ্যে কুমির, কচ্ছপ, ঘড়িয়াল, এগুলো কিন্তু ধীরে ধীরে পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে, আর দেখা যায় না। কাককে আর দেখতে পাও না সেরকম, কাক সেরকম আর দেখতে পাওয়া যায় না, কিন্তু আগে খুবই দেখা যেত, কাকও কিন্তু বিলুপ্ত হয়ে চলেছে ধীরে ধীরে, ঠিক। তো এই জিনিসগুলো মনে রাখবা ভালো করে, ঠিক। তারপর দেখবা যে তোমাদের বইয়ে লাস্ট যেটা লেখা আছে, লাস্ট টপিক, সেটা কি লেখা আছে, যে কিছু বিভিন্ন প্রজাতি ও তাদের সংরক্ষণ। কিছু বিভিন্ন প্রজাতি বলতে সেখানে যে বাঘ প্রথমে আছে, বাঘ দেখবা যে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, বাঘকে সংরক্ষণ, ব্যাঘ্র প্রকল্প তৈরি করা হয়েছে বাঘ সংরক্ষণ করার জন্য। তাহলে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু করা হয়, ঠিক আছে। 1985 বাঘের সংখ্যা ছিল কত, 284টা বাঘ। যদি আমরা পড়ি বাঘ 1985-তে 285টা বাঘ ছিল, ঠিক। 1985 সালে বাঘের সংখ্যা কত ছিল, 285, 285টা না 284টা ছিল, 284টা বাঘ ছিল, ঠিক আছে, 284টা বাঘ ছিল। তারপর কি হচ্ছে, 27টি ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে, ঠিক আছে। 1968 সালে বাঘকে বিপন্ন প্রাণী বলে গণ্য করা হয়, কারণ বাঘ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, বুঝতে পারলা। কত সালে গণ্য করা হয়েছিল, 1968-তে। এবার দেখবো গন্ডার কিন্তু একশৃঙ্গ গন্ডার কিন্তু হারিয়ে যাচ্ছে, গন্ডার প্রকল্প তৈরি করা হয়েছে, হ্যাঁ। 1976 সালে গন্ডারের সংখ্যা ছিল 500টি। তাহলে গন্ডার যদি লিখি, গন্ডারের সংখ্যা 1976 কটা ছিল, 500টি। নেক্সট যেটা হচ্ছে গন্ডার, 1976-এ গন্ডার সংখ্যা ছিল কটা, 500টি। গন্ডার প্রকল্প তৈরি করা হয়েছে কিন্তু, অনেক জায়গায়, ঠিক। গন্ডারকে হত্যা করছে মানুষ, এর ফলে কমে যাচ্ছে, গন্ডারের চামড়া থেকে অনেক কিছু জিনিস তৈরি করছে, গন্ডার বিলুপ্ত প্রায় হতে চলেছে। তো গন্ডার প্রকল্প, গন্ডারকে বাঁচানোর জন্য গন্ডার প্রকল্প তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। এরপরে কি চলে যাবো আমরা, কি দেখবো, এরপর আমরা দেখবো সিংহ। সিংহ কি, বনের রাজা কি, সিংহ তো, সিংহ কিন্তু কি হতে চলেছে, বিলুপ্ত হতে চলেছে, বনের রাজাটাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য গুজরাটের গির উদ্যান সিংহ প্রকল্প তৈরি হয়েছে 2005 সালে। সিংহের সংখ্যা ছিল কটা, 2005 সালে সিংহের সংখ্যা ছিল 305টা। 2015-তে সিংহের সংখ্যা কটা হয়েছে, 500 কটা হয়েছে বলো, 523টা হয়ে গেছে, মানে বেড়ে গেছে, মানে সিংহ প্রকল্পটা ভালোই চলছে, মানে সিংহ সংখ্যাটা বাড়ছে, টিকিয়ে রাখতে পেরেছে, ঠিক। তাহলে তারপর কি, কুমিরও কিন্তু হারিয়ে যাচ্ছে, কুমির কি, তারপর নেক্সট কি, কুমিরও কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি 1974 খ্রিস্টাব্দে কুমির সংরক্ষণ গবেষণা প্রকল্প চালু হয়েছিল কত সালে, 1974-এ। এগুলো মনে রাখবা, শর্ট কোশ্চেন খুবই আসতে পারে এগুলো থেকে। 1974-এ চালু হয়েছিল কুমির প্রকল্প, ঠিক আছে। খাবার, আশ্রয়, এসবের ফলে কি ক্রমাগত কমে যাচ্ছে, কুমির ঠিক মতো খাবার পাচ্ছে না, আশ্রয় পাচ্ছে না, ধ্বংস হয়ে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, মারা যাচ্ছে অনেক কুমির, ঠিক আছে। কুমির প্রকল্প কোথায় কোথায় শুরু হয়েছে, সুন্দরবন অঞ্চলে, উড়িষ্যার ভিতরকণিকা, এগুলো অঞ্চলে কি কুমির প্রকল্প শুরু হয়েছে। এবার কি রেড পান্ডা, দেখবা রেড পান্ডার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, কারণ কি, তারপর কি রেড পান্ডার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, কারণ ওদেরকে মেরে ওদের চামড়া থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হচ্ছে, ঠিক আছে। পরিবেশ থেকে তারা হারিয়ে যাচ্ছে, টুপি, ব্যাগ, পোশাক তৈরি করা হচ্ছে তাদেরকে মেরে, এবার মেন কথা হলো রেড পান্ডা কি খায়, বাঁশ খায়। এবার বাঁশ গাছের সংখ্যাটা যখন কমে যাচ্ছে, ফলে কি হচ্ছে, রেড পান্ডার সংখ্যাটা কমে যাচ্ছে, তারাও খাদ্যের অভাবে মারা যাচ্ছে, ঠিক না। রেড পান্ডা বাঁশ খাচ্ছে, বাঁশের কথা শুনে মনে পড়লো, মাছ তো মানুষও খায় না, এই মাছটা খায় না, ওটা আলাদা লেভেলের মাছ খায়, যেটাতে মানুষ সমস্যায় পড়ে, সেটা হলো কি রেড পান্ডা কি হচ্ছে,
ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তাহলে রেড পান্ডার জন্য বিভিন্ন জায়গায় কী তৈরি হয়েছে, প্রকল্প তৈরি করা হচ্ছে, রেড পান্ডা প্রজেক্ট চালু হয়েছে। অরুণাচল সিঙ্গলীলা অঞ্চলে সিকিমে কী হয়েছে, রেড পান্ডা প্রকল্প চালু করা হয়েছে। তাহলে এগুলো জিনিস মনে রাখবা, ঠিক আছে। তাহলে গেল আমাদের সংরক্ষণ। তারপর কি, তারপর এটা হলো সুন্দরবনে পরিবেশগত সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে সুন্দরবন কি স্যার, সুন্দরবন নিশ্চয়ই দেখতে সুন্দর হবে, ওই জন্য যে বন দেখতে সুন্দর সেটাই সুন্দরবন। সেরকমই দেখতে তো সুন্দর আছে, যেহেতু অনেক পশু পাখি বিভিন্ন ধরনের গাছপালা দেখা যায়, শ্বাসমূল ঠেসমূল যুক্ত গাছ দেখা যায়, ঠিক তাই জন্য সুন্দর। এবার সুন্দরবন কোথায় অবস্থিত, কি সুন্দরবন সমুদ্রের উপকূলবর্তী গাঙ্গেয় উপদ্বীপ একটা অঞ্চল, সেটা হচ্ছে কি সুন্দরবন। সুন্দরবনে সুন্দরী গাছের পরিমাণ বেশি থাকে, এর নাম কি হয়েছে সুন্দরবন। কি কি আছে তাহলে, সুন্দরী গাছের পরিমাণটা অনেক বেশি, ঠিক। তাহলে স্যার সুন্দরবনের মোট আয়তন কত, সুন্দরবনের মোট আয়তন হলো 9600 বর্গকিমি। তার মধ্যে 4200 কি সংরক্ষিত বনাঞ্চল, আর 5400 হচ্ছে কি বলো, ওটা যদি বনাঞ্চল হয়ে যায় তাহলে এটা কি হবে, নিশ্চয়ই নদী নালা খাল বিল যেগুলো আছে এগুলো কি 5400 নিয়ে, ঠিক। এই সুন্দরবন কি মিষ্টি জল আর নোনা জল দুটোই মিশে আছে, এখানে কিন্তু দু ধরনের জলই মিশে থাকে সুন্দরবন অঞ্চলে, ঠিক। তাহলে এবার কি সুন্দরবনে কী কী প্রাণী থাকে বা কী কী গাছ থাকে, সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা এ ধরনের গাছগুলো দেখা যায়। প্রাণীদের মধ্যে কি দেখতে পাবা, টাইগার, বিভিন্ন কুমির, আর কি বলো, কি থাকে, অজগর থাকে, বিভিন্ন ধরনের কচ্ছপ, আরও বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায়, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ দেখা যায়, ঠিক। তো সুন্দরবনে যে পরিবেশগত সমস্যা আছে, এই পরিবেশগত সমস্যাগুলো কি, বিভিন্ন সমস্যা দেখা যায়, যেমন ফার্স্ট কি নগরায়নের জন্য লবণাম্য উদ্ভিদের ধ্বংস। এই যে সুন্দরবনে কি হচ্ছে বলো, নগরায়নের জন্য কি হচ্ছে, লবণাম্য উদ্ভিদের ধ্বংস হয়ে যাচ্ছে। লবণাম্য উদ্ভিদগুলো যে আছে সুন্দরবনের মাটিতে, ওগুলো কি হচ্ছে, উদ্ভিদগুলো পরিমাণটা কমে যাচ্ছে। নেক্সট কি আছে, কৃষি কি হচ্ছে, সুন্দরবনে কৃষির পরিমাণটা হ্রাস পাচ্ছে। কেন, বিভিন্ন যখন বন্যা টন্যা হচ্ছে, এর ফলে কি হচ্ছে, নদীর দুকুল বরাবর ছড়িয়ে যাচ্ছে সেটা, এর ফলে কি হচ্ছে, কৃষির সমস্যা দেখা দিচ্ছে, ঠিক। এবার মিষ্টি জলের সংকটটা কীভাবে হচ্ছে, বন্যার ফলে জলাশয়গুলোতে নোনা জলটা ঢুকে যাচ্ছে, এর ফলে মিষ্টি জলের কি সংকট দেখা দিচ্ছে, ঠিক। তারপর কি বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রাণী যেমন সেখানে বসবাস করছে, কি হচ্ছে, এর ফলে কি হচ্ছে, তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে। কেন, বন্যা, ঝড় এসবের ফলে কি হচ্ছে, তাদের যে বাসস্থান, তাদের থাকার পরিবেশটা কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমাদের ওখানে যেমন কি হয়েছিল, বন্যা হয়েছিল আমাদের এখানে, তো কী হয়েছিল, মানুষের থাকার অসুবিধা হয়ে গেছিল, অনেক প্রাণী কী হয়েছিল, কষ্টে জীবনযাপন করেছে। তো সেরকমই যদি বাসস্থান ধ্বংস হয়ে যায় তারা কোথায় থাকবে, থাকার সমস্যা দেখা দিচ্ছে। তার দূষণ, যেমন বায়ু দূষণ, জল দূষণ, বিভিন্ন ধরনের দূষণ ঘটছে, এর ফলে কী হচ্ছে, পরিবেশগত সমস্যা বাড়ছে সুন্দরবনের। দূষণ যেখানে হোক, শুধু সুন্দরবন না, যে কোনো পরিবেশে দূষণ যদি হয় সেই পরিবেশের জন্য ক্ষতিকর। তো সেরকমই সুন্দরবনের মধ্যেও যেরকম জল দূষণ, বায়ু দূষণ হচ্ছে, তার ফলেও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। তারপর কি খাদ্যের ভারসাম্য নষ্ট, এই যে বিভিন্ন ধরনের গাছগুলো যে উদ্ভিদগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এই উদ্ভিদগুলোকে খেয়ে কিছু প্রাণী বেঁচে থাকে তো, তাহলে সেই প্রাণীগুলোকে খেয়ে অন্য প্রাণীগুলো আবার জীবনযাপন করছে, তার ফলে অন্য প্রাণী খেতে পারছে, এই যে খাদ্যের শৃঙ্খলটা এটা কি হচ্ছে, ব্যাঘাত ঘটে যাচ্ছে। তারপর কি সাধারণত কি সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি যখন সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি হবে, তখন কি প্লাবন বা বন্যার সৃষ্টি হবে সেখানে, ফলে কি হচ্ছে, সেখানে বসবাসকারী জীবদের প্রবল ক্ষতি হচ্ছে, ঠিক। তাহলে আমরা কি জানলাম, সুন্দরবনে পরিবেশগত সমস্যা আলোচনা করলাম, ঠিক আছে। এবার এই চ্যাপ্টারে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি জানিয়ে দেবো অ্যান্সার, ঠিক। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো করে পড়াশোনা করো। একদম পড়াশোনা ছাড়া কোনো গল্প হবে না, শুধু পড়াশোনা, ঠিক। টাটা, বাই বাই।